চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না। এ সময় চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। পরে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন ডক্টর ইউনূস। এর আগে সকাল 9:15টার দিকে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন ডক্টর ইউনূস। রক্ত সঞ্চালন এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সেখানে আসবে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই। সেটাই আমাদের আজকে থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করেছে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের ঐতিহ্য ও ঐতিহাসিক অর্জনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন খুবই জটিল সমস্যা। এই সমস্যা নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে, তাই চট্টগ্রামকে এই কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সব প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রেখে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে, সেই জিনিসটা আলোচনা করার জন্য। এটা কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই। এটা বিভাগ যেটা করার সেটা করবে। আমরা ভুক্তভোগী হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কীভাবে পাচ্ছি, এটার পরিমাপ হবে। এবছর হয়তো আমাদের কপাল ভালো, বৃষ্টি কম, কাজে এমনিটিও শুরু গেছে, ভাবা পাবে যারা কাজ করেছে তারা ভাবা পাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল 11টায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে কাকরাইল মোড় পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। 3 দফা দাবিতে এই লং মার্চ ঘোষণা করে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী SM আরিফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বেলা 11:30টার দিকে যে তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে রওনা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এবং সেই মিছিলটি এই যমুনার সামনে না, এটা কাকরাইল মসজিদের সামনে পর্যন্ত আসার পরে কিন্তু আসলে মিছিলে কিন্তু পুলিশি বাধা, যেমনটি এখানে শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তাদেরকে বাধা দেওয়া হয়। যে 3টি দাবি তারা তুলেছেন, সেই 3টি দাবি আগের পুরনো দাবি। একটি হলো আবাসন ব্যবস্থা, যেটি প্রথম দাবিটি, পরের দাবিটি বাজেট বৃদ্ধি এবং পরের তৃতীয় যে দাবি সেটি বলছেন তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেটি আসলে যত দ্রুত সম্ভব সেটির কাজ শুরু করা। এই যে 3টি দাবি, সেই 3টি দাবির বিষয়ে কিন্তু আগে থেকেই তারা আন্দোলন করে আসছিলেন। আজকে এই আন্দোলনের ফলস্বরূপ আজকেই কিন্তু তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন এবং সেই উদ্দেশ্যে যমুনার সামনে রওনা দিয়েছিলেন। এবং যেটি বলছেন যে উত্তপ্ত যে পরিস্থিতির কথা বলছেন, এখানে কাকরাইল যে মসজিদ আছে সেখানে আসার পরেই তাদের সাথে আসলে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয়, এটি দাবি করছেন শিক্ষার্থীরা। এবং তারা এও বলছেন যে তাদের
তাদের উপর লাঠিচার্জ সহ টিয়ারসেলও নিক্ষেপ করেছেন। এই দাবিগুলো কিন্তু তারা এই অভিযোগগুলো করছেন পুলিশের বিপক্ষে। আমরা এখন এই কাকরাইল মোড়ে আছি, এখানে কিন্তু এই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আদায় পর্যন্ত তারা বলছেন যে তারা যে দাবিগুলো সেই দাবি আদায় না পর্যন্ত বা এই আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই যে রাজপথ বা এই যে যমুনার সামনে থেকে তারা সরবেন না, এইরকম কথা কিন্তু তারা বলে আসছেন। এবং এখানে কিন্তু আমরা শিক্ষকরাও আমরা দেখেছি যে এই ছাত্রদের আন্দোলনের সাথে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষকরাও কিন্তু তারা এই আন্দোলনের সাথে কিন্তু এসেছেন এবং এখানে এসে বসেছেন তাদের সাথে। সবাই আপনি দেখতে পাচ্ছেন যে সবাই এখানে অবস্থান করছেন, যারা ছাত্ররা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তাদের যে দাবি সেটি বারবার জানিয়ে আসছেন এবং তারা দাবি জানিয়ে আসছেন যে তাদের সাথে যেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অন্তর্বর্তী সরকারের সেটি তারা কিন্তু আসলে এই কথাটাই জানিয়ে আসছেন, তারা যেন অন্তর্বর্তী সরকার থেকে এই বিষয়ে কোনো সহযোগিতা পায়। আমরা একটু কথা বলি একটু একজনের সাথে যে আপনি আসলে আপনারা যে দাবিতে এসেছেন এখানে, সে 3টি দাবি কি ছোটভাবে বলবেন এবং পাশাপাশি আপনারা এখানে এসে কি অভিজ্ঞতা হয়েছে? দাবি 3টি হচ্ছে আবাসন ভাতা, আর আবাসন অস্থায়ী আবাসন, আর হচ্ছে বাজেট, এই 3টা দাবি। আর এখানে আসার সময়ই আমরা খুব নিরিবিলি অবস্থায় আসছিলাম, কিন্তু এইখানে এসে পুলিশ টিয়ার সেল এবং শব্দ গ্রেনেড ছাড়ে, তখন আমরা এইখানে করছিলাম। পরে লাঠিপেটা করে আমাদের অনেক ভাই আপু এবং জুনিয়ররা তারা আহত হয়েছে, তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারপরে আমরা এখানে অবস্থান করছি, আর যতক্ষণ দাবির আদায় না হয় আমরা এখানেই থাকবো, অবস্থান করব। শুনছিলেন যে যতক্ষণ দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই দাবিতে অটল থাকবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকরাও কিন্তু রয়েছেন, তারাও এই দাবিটির সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারাও কিন্তু এই যে শিক্ষার্থীদের সাথে দাবি আদায়ের না হওয়া পর্যন্ত তারাও বলছেন যে এই দাবিটি যৌক্তিক দাবি এবং সেই যৌক্তিক দাবি আদায়ের জন্যই কিন্তু তারা করছে। আমরা একজন শিক্ষক কথা বলছেন, আমি একটু কথাটা তার চাই। আমাদের 3 দাবি এটা পূরণ করতে হবে, না হলে থেকে আমরা এই দাবি নেওয়ার পর যাবো। স্যার আপনার নামটা বলবেন? আপনার নামটা শুনছিলেন, একটু কথা বলি আপনার সাথে। আজকে যে দাবিতে সাথে আপনারাও তো একাত্মতা প্রকাশ করেছেন। হ্যাঁ বলেন। আমাদের এখন প্রথম দাবি যে পুলিশরা আমার শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেই পুলিশদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং এই ঘোষণা এখানে আসতে হবে যে পুলিশ সদস্যরা আমার নিরীহ শিক্ষার্থীদের উপর এবং আমাদের শিক্ষকদের সাথে অসদাচরণ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সেই ঘোষণা এখানে দিতে হবে। এটা হলো প্রথম দাবি। আর এর সাথে আনুষঙ্গিক আমাদের যে 3টি দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, সেই 3টি দাবি তো আছেই। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে সেই 3টি দাবির ব্যাপারে। এখানে শিক্ষক শিক্ষার্থী আমরা সবাই একাকার, এখানে কোনো ভেদাভেদ নাই। এটা আমাদের সবারই প্রাণের দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমি অধ্যাপক ডক্টর রইস, সাধারণ সম্পাদক। শুনছিলেন যে এই যে দাবিটি 3টি দাবি বলছেন, সেই দাবির সাথে কিন্তু শিক্ষকরাও একমত পোষণ করেছে এবং তারাও বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না। এবং পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু জানিয়ে আসছেন যে তাদের দাবিগুলো যৌক্তিক দাবি এবং সেই 3টি দাবি যতক্ষণ পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় ততক্ষণ পর্যন্ত যে তারা এই রাজপথে দাঁড়িয়েছে এবং মার্চ ফর যমুনার পথে যে রয়েছে সেটি থেকে তারা পিছপা হবেন না। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ, জানাচ্ছিলেন লং মার্চ টু যমুনা কর্মসূচির সর্বশেষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম শাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা শাহরিয়ার আলমকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। এদিকে শাম্য নিহতের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কি ধরনের মাদক শিবিরের অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান, দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী 1 জুন এ বিষয়ে রায় দেওয়া হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ আজ শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন। পরে আইনজীবী শিশির মনির জানান, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে। রায় নিবন্ধন ফেরতের মধ্য দিয়ে জামায়াত ইসলাম আবারও নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে নিজেদের অবস্থান তুলে ধরবে বলেও আশা করেন তিনি। এছাড়া প্রতীক বরাদ্দের বিষয়টি আদালতের এখতিয়ার না, নির্বাচন কমিশনের বিষয়। এ ব্যাপারে ইসি যেন ব্যবস্থা গ্রহণ করে, এই মর্মে আপিল বিভাগের কাছে অবজারভেশন চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের আপিলের তো দুটো বিষয় আপনারা দেখেছেন, একটা হলো জামায়াত ইসলামীর নিবন্ধন। আমরা আশা করি 1 জুন ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পাবেন ইনশাল্লাহ। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের উচ্চ আদালত এরকম অবজারভেশন দিবেন, যে অবজারভেশনের কারণে বাংলাদেশের নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার আপিল দায়েরের 587 দিনের বিলম্ব ক্ষমা করেছিলেন হাইকোর্ট। বিলম্ব মাফের পর ডাক্তার জোবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন। মিস্টার তারেক রহমান, দি অ্যাক্টিং চেয়ারম্যান অব বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, ওনাকে এই মামলায় 3 বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এ তথ্য জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন। টমি পিগট আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানায় তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। What I can say on this is that we are aware that the interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে দক্ষিণ সিটির বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে তারা নানা স্লোগান দেন। তারা জানান, আদালতের রায় ও রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল না করার পরেও শুধুমাত্র সরকারের অবহেলায় মেয়র পদে দায়িত্ব নিতে পারছেন না ইশরাক হোসেন। এতে সিটি কর্পোরেশনের নানা সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, তার আপত্তি কোথায়? থাকার তো কথা না। আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চাই। মেয়র হিসেবে চাই বলতে মেয়র বসাইতে চাই। 2 থেকে 4 দিন হয়তো সর্বোচ্চ সময় দিব। যদি 2-1 দিনের মধ্যে তাকে শপথ পড়ানো না হয়, সারা বাংলাদেশে নয় ঢাকা শহর অচল করে দেবে ইনশাআল্লাহ। সিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি কেন কালকে ফোন করছো, এর জবাব তোমাকে দিতে হবে মিস্টার আসিফ মাহমুদ।
আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর খাদ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভোক্তাদের অধিকার সংরক্ষণে সারা দেশে প্রতি মাসে অভিযান পরিচালনা সহ জরিমানা ও আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর 2 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। খাদ্য মানুষের জীবনযাপনের নানাবিধ আয়োজনে এ যেন এক অপরিহার্য অংশ। নিরাপদ খাদ্য ব্যবস্থা একটি আপসহীন বিষয়। অনিরাপদ খাদ্য যেমন স্বাস্থ্যহানির কারণ হিসেবে বিবেচিত হয়, তেমনি অর্থ অপচয়ের কারণ হিসেবেও পরিগণিত হয়। তবে রমজান মাসের পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কিভাবে চলছে তার সঠিক বাস্তবতা তুলে ধরেন ভোক্তারা। বলেন, ভোক্তা অভিযান নাকি শুধু রমজান মাসেই হয়, আর বাকি সময় খোঁজ খবর থাকে না কারো। অন্তপক্ষে সপ্তাহে 3 দিন 4 দিন যদি একটু তদারক করতো, তাহলে আমরা যারা ভোক্তা এবং জিনিসপত্রের দাম আরও কন্ট্রোলে থাকতো আশা করি। এখন নাগরিক হিসেবে কি বলবেন, যে তাদের কি মনিটরিং করা কি উচিত? তো অবশ্যই মনিটরিং করা উচিত, কারণ যত মনিটরিং করবে তত দেখা আছে সাধারণ মানুষ একটু উপকৃত হবে। দ্রব্যমূল্য আরই ধরনের নিয়ন্ত্রণে আছে কিনা এই ধরনের কোনো লোক আসে না। মনিটরিংটা যদি শৃঙ্খলার মধ্যে সবসময় থাকে, অবশ্যই এটা ভালো থাকবে। যে সচেতন না হবে তার পিছনে প্রতিদিন ঘুরলে লাভ হবে না। আর এমন প্রেক্ষাপটে জনবল সংকটের কথা তুলে ধরে মাইটিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন ভোক্তার অধিকার সংরক্ষণ নিয়ে। তুলে ধরেন জরিমানা, অর্থদণ্ড, অভিযান পরিচালনা সহ বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। যেই দোকানে আজকে আমি জরিমানা করলাম, কালকে উনি কি সৎপথে এসেছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতি মাসেই অভিযান হয়, কমপক্ষে মাসে 20 দিন। অপরদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কর্মকর্তা বলছেন, আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ। ভেজাল বা এই বিষয়গুলো যেটা আমরা মোবাইল কোর্টের এনফোর্সমেন্টের মাধ্যমে জনসচেতনমূলক কার্যক্রম করছি, কিন্তু এখনো পুরোপুরিভাবে মানুষ এই সচেতনতা সৃষ্টি হচ্ছে না। রমজান থেকে শুরু করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রতিটি মার্কেটে যেভাবে মনিটরিং এবং অভিযান চালিয়েছিল, তাতে করে সব জিনিসপত্রের দাম নাগরিকদের সাধ্যের মধ্যে ছিল। কিন্তু রমজান চলে যাওয়ার পরপরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে দায়িত্ব পালন করার কথা মাঠ পর্যায়ে, তা অনেকটাই থেকে গেছে অধরাই। তবে এটি যদি পুরোপুরি পালন করা হয়, তাহলে সাধারণ নাগরিকরা তাদের সাধ্যমতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণে অভিনব মডেল ঘর সাড়া ফেলছে কৃষকদের মধ্যে। মাত্র 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মণ, যা 9 মাস পর্যন্ত ভালো থাকে। কৃষি কর্মকর্তারা বলছেন, ফসল নষ্ট হার কমার পাশাপাশি আমদানি নির্ভরতা কমলে লাভবান হবে উৎপাদক থেকে শুরু করে ভোক্তারাও। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় 6 উপজেলাতে পেঁয়াজের চাষ হলেও সংরক্ষণের অভাব যেন দেশের সামগ্রিক চাহিদার প্রভাব ফেলছে। দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা 27 লক্ষ মেট্রিক টন হলেও উৎপাদিত হয় 35 লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও যথাযথ সংরক্ষণের অভাবে কমছে না আমদানি নির্ভরতা। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণে অভিনব মডেল ঘর সাড়া ফেলছে কৃষকদের মধ্যে। মাত্র 1% জমিতে টিন, লোহা, বাঁশ ও কংক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় 300 থেকে 400 মণ, যা 9 মাস পর্যন্ত সংরক্ষণের সুবিধা পাওয়ায় খুশি কৃষকরা। সরকার আমাদের এই ঘরটা দিয়াই আমরা এখন পেঁয়াজটা সংরক্ষণ করতে পারতেছি ভালো। পেঁয়াজের ভিতরকার অবস্থা এত সুন্দর যে একটা পেঁয়াজে কোনো পছন্দ নেই। এই ঘর নিতে কোনো টাকা পয়সা লাগে না। এই ঘর পেয়ে চাষিরা খুবই উপকৃত হচ্ছে। সংরক্ষিত পেঁয়াজের গুণগত মান অটুট থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন এসব কৃষক। পেঁয়াজ রসুন এটা নষ্ট হয় না, পছন্দ ধরে না, এটা লং টাইম রাখা যায়, সিজনের শেষ পর্যন্ত ঠিকভাবে রাখা যায়। এখানে রাখাতে তাতে পছন্দ কম হচ্ছে, তাতে সুবিধা হচ্ছে আমাদের। এখন এই রাখার কারণে আমরা আজকে 1800-2000 টাকা বাজার মূল্য পাচ্ছি। মৌসুমে উৎপাদিত পেঁয়াজ সারা বছর সংরক্ষণে 2 উপজেলায় এখন পর্যন্ত 35টি মডেল ঘর তৈরিতে সহায়তা করছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তর। সারা দেশে আমরা গতবার যে পেঁয়াজ ঘরগুলো করছিলাম তাতে আমাদের কুমারখালীতে ছিল 15টা। এবার আমরা কুমারখালী এবং খোকসা উপজেলা, 2টো উপজেলাকে সিলেক্ট করেছি। সেখানে আমরা এবছর 35টা ঘর করেছি অলরেডি। পেঁয়াজ সংরক্ষণে এমন অভিনব পদ্ধতি দেশের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, মাই টিভি,
একটু পানি দাও, গ্লাসটা ভালো করে।